হাজার বছরের স্বপ্ন বাস্তবায়িত হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের পূর্বপুরুষগণ, আমাদের বাপদাদাগণ, তারা এই দেশটা যেন সুন্দর হয়, এদেশে যেন মুসলমানরা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে নিয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ গড়তে পারে, একটি মানবিক রাষ্ট্র হিসেবে দেশটিকে তারা গড়ে তুলতে পারে। এই জন্য তাদের অনেক দীর্ঘ সংগ্রাম এবং অনেক আন্দোলন, ত্যাগ এবং কোরবানি রয়েছে। 1905 সালে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে কলকাতার আধিপত্যকে খর্ব করে পূর্ব বাংলার মুসলমানরা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছিল, কিন্তু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গভঙ্গ করার জন্য, তারা বঙ্গভঙ্গকে রদ করার জন্য সহিংস আন্দোলনের মধ্য দিয়ে এই পূর্ব বাংলার মুসলিম জাতিকে আবার কলকাতার আধিপত্য মেনে নেওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করেছিল। বঙ্গভঙ্গ রদ করার মধ্য দিয়ে পূর্ব বাংলার মুসলিম জাতিসত্তার বিকাশকে তারা ক্ষতি সাধন করার চেষ্টা করেছিল। এদেশের মানুষ সে কথা ভুলে যায়নি। তাই 1947 সালে ইংরেজদেরকে 190 বছরের আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে যখন বিতাড়ন করা হয়, তখন বাংলার মুসলমান, বাংলার মানুষ তারা 1905 সালের সেই বঙ্গভঙ্গ রদের যথাযথ জবাব দিয়েছিল। দিল্লিকে লাল কার্ড দেখিয়ে ভারত থেকে নিজেদেরকে মুক্ত স্বাধীন করে একটি আলাদা স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন করা হয়েছিল। 1947 সালে দেশ ভাগ হয়েছে। দেশটা ভাগ হয়েছিল এই কথার উপর যে যারা মুসলমান, যারা ইসলামী রাষ্ট্র দেখতে চায়, কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, তারা আলাদা রাষ্ট্র পাবে। যারা ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের রাষ্ট্র হবে ভারত। এইভাবে দেশ ভাগ হয়ে গেল। ইসলাম প্রতিষ্ঠা হবে, ইসলামী শাসন কায়েম হবে। এই স্বপ্ন নিয়ে, এই অঙ্গীকার করে মোহাম্মদ আলী জিন্নাহরা বাংলার মুসলমানদের কাছ থেকে তারা সমর্থন আদায় করেছিল। কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয়, 47 থেকে 71, 24 বছর পর্যন্ত তারা এদেশের মানুষকে শাসনের নামে শোষণ করেছে। এদেশের মানুষের উপর তারা খবরদারি করেছে, প্রভুত্ব করবার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ প্রদত্ত ইসলামী কোরআনের শাসন ব্যবস্থা তারা কায়েম করে নাই। ইসলাম যে ন্যায় এবং ইনসাফের কথা বলে, ইসলাম যে ভ্রাতৃত্ববোধের কথা বলে, ইসলাম যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মের মানুষের সাম্যের অধিকারের কথা বলে, পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমার বাংলার মানুষকে শোষণ, বঞ্চনা, লাঞ্ছনার মধ্য দিয়ে 24 বছর পর্যন্ত আমাদেরকে তারা দাবায় রাখবার চেষ্টা করেছে। তাই 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্ত দিয়ে বাংলার মানুষ এই দেশটাকে আবার তাদের হাত থেকে মুক্ত করেছিল। 71-এর 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর এই স্বাধীনতা আন্দোলনে যিনি নেতৃত্ব দিলেন, শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি দীর্ঘ এই মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন। স্বাধীনতা অর্জিত হওয়ার পর তিনি সেখান থেকে মুক্তি লাভ করলেন। মুক্তি পেয়ে তিনি সেখান থেকে গেলেন লন্ডন। এদেশের মানুষ আশা করেছিল যে শেখ মুজিব সাহেবের বিমান লন্ডন থেকে সরাসরি সদ্য স্বাধীনতা লাভকারী শিশু রাষ্ট্র বাংলার এই রক্তদানকারী, শাহাদাতের রক্তের বিনিময়ে অর্জনকারী নতুন স্বাধীন বাংলার মাটিতে তিনি পদার্পণ করবেন। কিন্তু দেশের মানুষকে হতাশ করে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের বিমান ল্যান্ড করলো নয়াদিল্লিতে। তিনি বাংলার মানুষের কাছে আসেন নাই। তিনি প্রথম গেলেন ভারতের প্রধানমন্ত্রী
গান্ধীকে কুর্নিশ করবার জন্য। সেখান থেকে ফেরার সময় ইন্দিরা গান্ধী তার পকেটে একটা প্রেসক্রিপশন ঢুকিয়ে দিলেন। শেখ মুজিব সাহেব সেই প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে আসলেন। এসে ৭২ সালে একটা সংবিধান তৈরি করলেন। সেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেশ করে দেওয়া হলো। এভাবেই বাংলাদেশের সংবিধানকে ভারতীয় সংবিধানের অনুগত করার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলার মাটিকে ভারত মাতার চরণ ধরে তিনি বলি দিয়েছিলেন। এভাবেই বাংলাদেশের মানুষ আবার বঞ্চনার শিকার হলো। একবার ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করে স্বপ্ন বাস্তবায়ন করতে পারে নাই, আরেকবার ১৯৪৭ সালে দেশ বিভক্ত করে কোরআনী শাসন পায় নাই, আরেকবার ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করার পরেও বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। বাংলার মানুষ সত্যিকার স্বাধীনতার স্বাদ খুঁজে পায় নাই, বরং স্বাধীনতার পরবর্তী বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। এরপরে ১৯৭২ থেকে ২০২৪ সাল ভারতীয় আধিপত্যবাদী সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষ শাসিত হয়েছে। দীর্ঘ ৫৪ বছর এদেশের মানুষ যখন অধিকারের কথা বলেছে, ৫৪ বছর যখন এদেশের মানুষ ইসলামের কথা বলেছে, ৫৪ বছর পর্যন্ত এদেশের মানুষ যখন তাদের পূর্বসূরীদের ত্যাগ আর কোরবানির বিনিময়ে অর্জিত মুসলমানদের এক স্বাধীন ভূমিতে কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেছে, তখনই তাদেরকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, জঙ্গিবাদী, মৌলবাদী ইত্যাদি নানান ধরনের ট্যাগ দিয়ে তাদের অধিকার আদায়ের সংগ্রামকে দাবায় দেওয়ার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের জুলাই এলো, এদেশের ছাত্র জনতা তারা কোটা বিরোধী যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামলো। ছাত্র জনতা যখন চাইল যে না, কোটা নয়, দলীয় দালাল আর দলীয় লাঠিয়ালদের নয়, মেধার ভিত্তিতে বাংলাকে নতুন করে গড়ে তুলতে হবে। ছাত্র জনতার মেধার ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এই যৌক্তিক সংগ্রামের বুলেটের আঘাতে ছাত্রা করা হলো আমার সন্তানদের বুক। স্বাধীন বাংলার মাটি রঞ্জিত হলো এদেশের শ্রেষ্ঠ সন্তানদের শাহাদাতের রক্তে। ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা শহীদ হলো, মাদ্রাসা থেকে আমাদের ছেলেরা বের হয়ে আসলো, তাদেরকে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, মাদ্রাসার ছাত্র তোমরা কেন রাস্তায় বের হয়েছো? তোমরা তো চাকরি করবা না, কোটা থাকলেই কি, কোটা না থাকলেই কি? আমাদের সন্তানরা তখন বলেছিল আমরা চাকরির জন্য আন্দোলনে নামি নাই, আমার ভাই যারা ভার্সিটিতে পড়ে তাদেরকে কেন অন্যায়ভাবে তোমরা খুন করলা, আমি আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ দেওয়ার জন্য রাজপথে এসেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই বাংলাদেশে স্কুল, কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকল বিভেদের দেয়াল ভেঙে বাংলার ছাত্র জনতা ইতিহাসের কিংবদন্তি আন্দোলন গড়ে তুলল। টেকনাফ থেকে তেতুলিয়া তরুণ ছাত্র জনতা হাতে হাত রেখে নতুন বাংলাদেশ গড়বার জন্য তারা রাজপথে নেমে আসলো। এই রাজপথে রক্ত দিল স্কুলের ছেলেরা, রাজপথে রক্ত দিল কলেজের ছাত্ররা, রাজপথে রক্ত দিল ইউনিভার্সিটির সন্তানেরা, রাজপথে রক্ত দিল আলিয়া মাদ্রাসার সন্তানেরা, সেই সাথে রক্ত দিল আমাদের কওমি মাদ্রাসার সোনার সন্তানেরা। আপনাদের এই কটিয়ার হাজারটা হোক, একটু বসুন।
দেশের শ্রমিক ভাইরা রক্ত দিয়েছে, কৃষকরা রক্ত দিয়েছে, আমার ঘরের মা বোনেরা রক্ত দিয়েছে, বাংলার শিশু সন্তান থেকে আবার বৃদ্ধ বনিতা প্রতিটি সেক্টরের মানুষের বুকের উপর বুলেট ছুড়ে মেরে ফ্যাসিবাদ তার টিকে থাকার সর্বশেষ চেষ্টা করেছিল। আপনাদের কোটিয়ানির সোনার সন্তান সেও এই আন্দোলন এবং সংগ্রামে ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামে রক্ত দিয়েছে। আপনারা জানেন, এই যে পাকুন্দিয়ার আপনাদের এই অঞ্চলের এক শহীদের গর্বিত পিতা শহীদ সিফাতুল্লাহ কওমি মাদ্রাসায় সে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়াশোনা করত। ভাওনায় সে সংগ্রামে গিয়ে 5ই আগস্ট জীবন উৎসর্গ করেছে, শাহাদাতের সুধা পান করেছে। আমি বলতে চাই, এভাবেই এক সাগর রক্ত পেরিয়ে 2024 সালে 54 বছরের ফ্যাসিবাদ, 54 বছরের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার আমার সন্তানেরা নতুন স্বাধীনতা ছিনিয়ে এনেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে সেই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে আজকে বাংলাদেশে জুলাই সনদ প্রণীত হয়েছে। যেই জুলাই সনদে সেই 47 সালের দেশ বিভক্তির কথা বলা হয়েছে। 1947 সালে যে কারণে দেশ ভাগ হয়েছিল, 1947 সালে আমাদের পূর্বপুরুষরা যে কারণে দিল্লির আধিপত্য খর্ব করে আলাদা স্বাধীন মুসলিম জাতিসত্তার বিকাশের জন্য রাষ্ট্র গঠন করেছিল, বিগত 54 বছর পর্যন্ত সেই স্বপ্ন বাস্তবায়ন করার কোন পথ খোলা হয়নি। কিন্তু আজ জুলাই সনদ প্রণীত হয়েছে। সেই সনদে 47-এর দেশ বিভাগের কথা আছে। সেই সনদে 2013 সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শাহাদাত বরণকারী নবী প্রেমিক তৌহিদি জনতার গল্প বলা আছে। তাই আমরা বলি, আগামী বাংলাদেশ হতে হবে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ। কিন্তু এক শ্রেণীর মানুষ চায় যেমনি ভাবে বিগত 15 বছর একটি দল, একটি পক্ষ বাংলাদেশকে কুক্ষিগত করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আবার কেউ কেউ স্বপ্ন দেখছে আগামী 15 বছর পালা বদল করে তারা নতুন ভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। আমরা একটা বার্তাই দিতে চাই, বাংলার মানুষ রক্ত নিয়ে ফ্যাসিবাদ বিতাড়িত করেছে। নতুন ফ্যাসিবাদের হাতে তাদের স্বাধীন বাংলার মাটি গিয়ে যারা দেওয়ার জন্য নয়। আজ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা বাংলাদেশের অন্য অন্য দলগুলোকে রাজনীতির হিস্সা দিতে চায় না, শুধুমাত্র একদলীয় রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে তারা বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ তৈরি করবার চেষ্টা করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনার দিকে তাকান। এবং বিগত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দেখতে চায়, যারা জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ দেখতে চায়, তারা হাতে হাত রেখে আবার জুলাই চেতনার ভিত্তিতে নতুন ঐক্য গড়ে তুলতে চায়। সাথী ও বন্ধুগণ, তাই আমি আপনাদেরকে একটি উদাত্ত আহ্বান জানাই। 2026 সাল সমাগত, নভেম্বর মাস চলতেছে, ডিসেম্বরের পরে জানুয়ারি নতুন বছর শুরু হবে। সেই বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচন শুধু প্রতীকের নির্বাচন নয়, সেই নির্বাচন হবে
জুলাই সনদ বাস্তবায়নের গণভোটেরও নির্বাচন। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তাহলে ফ্যাসিবাদের পথ রুদ্ধ হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদেরকে দল মতের ঊর্ধ্বে উঠে যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বাংলাদেশে ভিন দেশীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে চান, দেশপ্রেমী সকল নাগরিকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, সেই গণভোটে আপনারা হ্যাঁ বাক্সে ভোট দিবেন। গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিবেন তো আপনারা? হ্যাঁ বাক্সে ভোট দেওয়ার পর আগামী সরকার গঠন করার জন্য, রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, একদলীয় ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, বাংলাদেশের মেহনতি কৃষক, শ্রমিক, মজদুরদের অধিকার বাস্তবায়নের জন্য, বাংলাদেশের লুটেরা দুর্নীতিবাজদের রাজনৈতিক আধিপত্যকে খর্ব করে জনতার বিজয় প্রতিষ্ঠার জন্য আপনারা আমাদের ঐক্যবদ্ধ বিভিন্ন রাজনৈতিক সম্মিলিত রাজনৈতিক দল সমূহের পক্ষ থেকে যাকে যেখানে প্রার্থী মনোনয়ন করা হবে তার সপক্ষে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ব্যালট বাক্সে আপনারা সিল মারবেন। আমি আপনাদেরকে বলতে চাই, কটিয়াদি পাকুন্দিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস মেহনতি মানুষের প্রতীক এই রিক্সা। আমরা বড়লোকের নয়, শুধু শিল্পপতিদের নয়, শুধু গার্মেন্টস মালিকদের নয়, শুধু মিল কলকারখানার মালিকদের নয়, বরং এদেশের সত্যিকার ভাগ্য বঞ্চিত অধিকার হারা মেহনতি মানুষের অধিকার বাস্তবায়ন করতে চাই। এই জন্য আমরা প্রতীক নিয়েছি, মেহনতি মানুষের প্রতীক, রিক্সা প্রতীক। আন্দোলনের কোন মার্কা আছে? এই মেহনতি মানুষের প্রতীক, বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্রতীক, জননন্দিত গণমানুষের প্রতীক, রিক্সা প্রতীক, আপনাদের মাটি ও মানুষের প্রাণ প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব মাওলানা শফিকুল ইসলাম রুহানীর হাতে আমি তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ এই রিক্সা এবং রুহানী সাহেবকে আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম। আমি আপনাদের সঙ্গে অঙ্গীকার করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা রিক্সা প্রতীকে ভোট দিয়ে রুহানী সাহেবকে যদি জয়যুক্ত করতে পারেন, পাকুন্দিয়া কটিয়াদির মানুষের প্রতিটি সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন তিনি ইনশাআল্লাহ। আমরা জনগণের সেবক হয়ে আপনাদের খেদমত করব, নেতা হয়ে আপনাদের উপর ছুরি ঘোরাবার চেষ্টা করব না। বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের বড় বড় নেতারা নেতৃত্ব ফলায়, আমরা কথা দিচ্ছি রাষ্ট্রের এক পয়সা অন্যায় ভাবে তসরুফ করব না, কাউকে করতে দেব না। রাষ্ট্রের প্রতিটি পয়সা আমানতদারির সঙ্গে জনগণের কল্যাণে ব্যয় হওয়া নিশ্চিত করবো ইনশাআল্লাহ। জনগণের কাছে জবাব দিব, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নিয়ে রাষ্ট্র এবং জনগণের খেদমত করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই হোসেনপুর মাঠের আয়োজিত আজকের এই কটিয়াদির এই বিশাল জনসভায় আমি আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস অতীতে জালিমের রক্তচক্ষুর সামনে মাথা নত করে নাই। আমরা বছরের পর বছর জালিমের জিন্দানখানায় বন্দী ছিলাম, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে আমরা নির্বাচন করেছিলাম,
কিন্তু দেশ জাতি এবং ইসলামের প্রশ্নে আমরা আপোষ করি নাই। আগামীতেও ইনশাআল্লাহ যে কোনো মূল্যে দেশ জাতি এবং ইসলামের স্বার্থ আমরা রক্ষা করব। সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে আমরা প্রতিশ্রুতি দিতে চাই। অনেকে আপনাদেরকে ভয় দেখায় এদেশে ইসলাম পন্থীরা ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের অধিকার হারা হয়ে যাবে। আমি বলতে চাই এটা সবচেয়ে বড় ধোঁকাবাজি এবং প্রতারণার কথা। দায়িত্ব নিয়ে বলতে চাই ইসলাম পন্থীরা বাংলার ক্ষমতার মাঝখানে আসীন হতে পারবে। বাংলাদেশের 54 বছরে সংখ্যালঘুদেরকে যারা নির্যাতন করেছে, তাদের অধিকার যারা হরণ করেছে, পাই পাই করে তাদেরকে উদ্ধার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের অতীতের ইতিহাস সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করার ইতিহাস। একদল মানুষ রাতের অন্ধকারে হিন্দুদেরকে ছোবল মারত, তারাই আবার দিনের বেলায় ওঝা হয়ে থাকতে আসতো। এগুলো ছিল সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক। এখন সেই নাটকের নায়িকারাও নাই, নাটকও নাই। সংখ্যালঘুরা এখন নিরাপদে আছে, শান্তিতে আছে। আমি সংখ্যালঘু ভাইদেরকে আমরা বলতে চাই, আমাদের দলের স্লোগান হলো ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। খেলাফত শুধু মুসলমানের